বাড়িতে শুধুমাত্র ৩ জন মেয়ে মানুষ। রাত ১২টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেইন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানলার ধারে বই নিয়ে বসে জানলাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করে জানলা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল সন্তু। এক দৃষ্টিতে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনের তুষে ছিটে পড়ছিল। আন্তিক আজ ৩ দিন বাড়ি ফিরে নেই। আব্বু সকালে বেরিয়ে গেছে, রাত ২টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি, আবারও কখন শক্ত হয়ে উঠছে জল, নানাভাবে ভেবে কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। আন্টি কোথায় গেছে, আব্বু আসছে না কেন। সেদিন রাবেয়া সেদিন অন্তুর ঘরে ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুননি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকেছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে গেল, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাঁধ হয়ে শুয়েছেন কোনো রকম। অন্তু কম্বল তুলে নিল ওনার গায়ে। এরপর ৩-৪ বার আব্বুর নাম্বার ডায়াল করলো, রিসিভ হলো না। উজু করে এসে তাহাজ্জুদের নামাজ বসেছিলেন তখন। রাত তখন ৩টা ছুঁয়েছে। নামাজে খুব বিঘ্ন করছিল। কেন জানি কান্নার বাঁধ মানছিল না। কান্না তেড়ে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতরটা কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কিসব অলক্ষণে কথাবার্তা বলতেই চলছে। জয় এসেছে। হামজা তা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপাটাং হয়ে পড়ে থাকার কথা। বেড সাইডে টেবিলের উপর বিয়ার ক্যান উল্টে পড়ে আছে। বিছানায় কম্বল ছড়ানো, হাত ঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজের জায়গায় পড়েছে। তার মানে জয় আশেপাশে কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা। তরু এলো না। গলা উঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে? কাল রাতে। তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো, 1 কাপ কফি বা চা কিছু দিয়ে একটা দাও। রিমি আস্তে করে বলে, আসছি। হামজার মনে পড়লো আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আরও 2-3 দিন, 3 রাত বাকি নির্বাচন। চারিদিকটা এত ঠান্ডা থাকার কথা না, থাকলে ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখন হাসপাতালে দৌড়দৌড়ির উপর আছে। লোক মারফত খবর নিয়ে গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা, আর সেটা শতভাগ চেষ্টা করবে। রিমি কফি দিতে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমু দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরেরবার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনার বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না? গম্ভীর স্বরে কথাটা বলল, তাতে অল্প একটু অভিমান যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটা অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হয়। যাও তৈরি হও। যাব না আমি। আর এমনিতে মাঝার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা আর যেন শুনলই না কথাটা, বলল, এজন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতে ওই বাড়ি যাবার অনুমতি পাবে না, তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান। ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলছে দিন দিন, তা বুঝতে পারছেন? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন, এটা ভাবতে নিজের উপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার উপর। ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব আশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামনে নিয়ে বলল,
নিজেকে চেনা যতটা মুশকিল তার চেয়ে কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছে। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধু নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আর এক কেউ। মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়ে বহুত কিছু করেছে এতদিন। তাহলে ভাবো এবার সুস্থ হয়ে কী করতে যাবে? আর এবারও কি ফিরে যা করবে আশা করি আমার উপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের উপর ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসার চির ধরতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দেব আপনার চেষ্টাকে। দরকার পড়লে ওই বাড়িতে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গেছে তখন আপনার বাড়িতে মরণ হোক আমার। আপনার মতো অমানুষের শত্রুতা পুষব, এটা আর এমন স্বাভাবিকই। কিন্তু ওই মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করছে। তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করছে। আর সেটা বহুদিন আগে, যেবার আমি ছাত্রনেতা নির্বাচন হয়েছিলাম। মাঝার ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল হাতানো ছিল, সেটা না পারায় এই শত্রুতা শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতায় আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়েতে রাজি করতে চাইলাম, প্রথমে রাজি হলো না, পরে কেন রাজি হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব। আমার ক্ষমতার জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয়েক বছর ওদের থেকে, কিছু বলিনি ওদের। কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো তখন আবারও নতুন করে জ্বলে উঠছে তোমার বাপ চাচারা। এবার বলো, শত্রুতা কারা পুষেছে? আর এর সমাধান কি? কোনো সমাধান নেই। এভাবে যতদিন চলে এরপর তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হবে বোধহয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। তখন এই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও আমার প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙের শার্ট পরেছে। কোলে কোয়েল। কবির ঢুকে কপালে হাত ঠুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। আর পেছনে দুটো মস্ত বড় অ্যাকুইরিয়াম রয়ে নিয়ে এসে বসার ঘরে মেঝেতে রাখলো। হামজা ভুরুকে ভুরুকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলে যাতে এটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোলে থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসলো। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমের দিকে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলেন। হামজা পাশে বসে কোয়েলকে বলে, যা এবার তোর মাকে ডেকে আন। তোর মার কাদার পানি চোটে সবগুলো বালিশের তুলে পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এ গেলে ও গেলে চুমু খেতে বলল। এ পর্যায়ে কেঁদে বলল। হুট করে কিছু না হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞাসা করলো, তুই কি করছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমন্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না। তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়ে দিছে, তারপর মেঘটাকে রেখে দিল জোর করে। তারপরও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, ন্যাকাখানা দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আতরাঙ্গা স্বরে জিজ্ঞাসা করলো, জয় ওই মাতগুলোকে বের করে খেলি আমি? বেল করে দাও একটাকে। জয় মাথা নাড়ল। তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট। এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেবো খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয় বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দিই। শয়তান লাড়ে তোকে, শয়তানকে আমি লাড়ি। এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো। হুট করে সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বলল, না সুন্দরতম, জিজ্ঞাসা করছি কেন মেরেছিস তুলিকে? তো কী বললো? কাম নাই করার মতো
বাল নাই ছেঁড়ার মতো, তো বউ পিটাইছে। আমারও কাম বা বাল ছিঁড়া না হাতে, আমিও 2-4টা লাগাই আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরল, তারে নিয়া যাই অ্যাকুইরিয়াম কিনে নিয়ে শান্ত করছি। মিছিল হয়েছিল সকালে, ঝামেলা হয়েছিল কোনো না? শুনলাম মাঝার শালার পায়ে নাকি খুব স্টেনলেস স্টিল ঢুকেছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা নয়। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরাই তো সবাই, এইটুকু যথেষ্ট। মাজার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ হবে কালটাইল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো, তারপর হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরল। খাননি সকালে? সেহরির সময় খাইছিলাম, আসলে চরম খিদে লেগেছে। ধুর, এই মাছ দিয়েন না, ডিমের টুকরো টুকরো দেন। রিমি কপাল জড়ি বলল, আপনারা তো আহ্লাদ আসে কোত্থেকে? জয় নির্লজ্জের মতো করে হাসলো। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয়ে আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছু ছাপিয়ে তার জিদ। সে যে জয়ের উপর অসীম ঘৃণা, আজ তার সাথে মিছিমিছি মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝে কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হে হে করে হাসবে। এটাই তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলিতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক, বদনাম সব ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারির নিখিল ভোটে মানুষ মনোনয়ন দিচ্ছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে দাঁড়ায়, অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলো পর্যবেক্ষণ করে। আঙ্গুল দিয়ে কাচের উপর খুঁচে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ডফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর একজোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ডফিশ সে একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় ধরনের অ্যাকুয়ারিয়াম কিনেছে, এবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ, যে কোনো কিছু একটা পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সঙ্গে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করবো, খাবো, যাবো ঠিক সন্ধ্যার আগে। 2-একটা কলকি টেনে আসবো তারপর। হামজা বকে উঠল, কলকি টানার খাবার পেলে এক কোপে বলি দিব। শুয়োরের বাচ্চা, যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করছে মর্জিয়া। অন্তু ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটলেন। নিশ্চয় আব্বু ফোন করছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আননোন নাম্বার। তবুও অন্তুর চোখ ভিজে উঠল, কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নাম্বার দিয়ে কল করছে। কল রিসিভ করতে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলছিস? একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো একটা কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার উপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উদয় হয়ে গেল, একটু ভাবনা হয়তো নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফলে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যাঁ, হ্যালো, ভরাট এক কণ্ঠ স্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তার চিরপরিচিত এটা নয়। পিপাসাতে মুখ চুপসে রইল অন্তুর। তার ঠোঁট ফ্যাট ফ্যাট করছে। বেশি পেঁচাল না পারে, যে ঠিকানা বলছি সেখানে চলে আসিস। আর না, একটা পাখিও যেন সাথে না আসে। জানতে না পারি কিছু। সংক্ষিপ্ত হুমকি, পানি, কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা, কাহারোল থানার নয়াবদাবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকাচ্ছে ওকে অনবরত, বারবার প্রশ্ন করছে। অন্তু নিশ্চুপ থেকে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানা, নিম্নলিখিত জায়গাটা টেপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করে।
অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমতো। রাবেয়ার প্রশ্নগুলো উত্তর না পেয়ে ছটপট করছে। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে একটা পাখিও জন্য টের না পায়। তবু ফোন করছে অন্তু। স্বতন্ত্র এক এফবিআই অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে বসে আছে। মুস্তাকিন এসে টের পেয়ে নিস্তের সাথে মুখের ওড়নাটা প্রান্ত আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে পেরে প্রশ্ন করলো। অন্তু জবাব দিল গাছাড়াভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানো নয়। তবু যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞাসা করলো, আপনি ভয়েসটা চেনেন অথবা আগে শুনেছেন? অন্তুর অবচেতন মন মাথা নাড়ল না। চেয়ার এনে দিলে মুস্তাকিন বসেছিল। বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে আন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল আমি ফোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে, তারা জানতে পারবে না কেউ আপনার সঙ্গে গেছে এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট রিস্ক নিতেও প্রস্তুত নেই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপ হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরছিল। বেরিয়ে যাওয়ার সময় মোস্তাকিনের সামনে দাঁড়িয়ে বলছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মোস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়ে বলল, গড ব্লেস ইউ। বাসের হাটের উপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি 8 ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখলে। হয়তো বুঝলেও কিছু বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুতে তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে আসছে, দুপাশে বন জংলি এলাকার মতো। এক কথায় নির্জন একটা জায়গা। অন্তু হাসলো। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের উপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কাচের মাফিক হয়ে যাবে, যাকে আলতো পায়ে চাপে পিষে মারা যায়। কিন্তু চাইলে শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন চমকে যাচ্ছে। একটা নির্জন জায়গায় কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেওয়াল, মরিচা ধরা লোহার জানলাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভিতরে ঢুকতে চোখ অন্ধকার, ঘুপচির মতো ভেতরটা। বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে গেছে। একটা ভ্যাপসা পেটগুলো দুর্গন্ধের সৃষ্টি করছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছু করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টিকার নেই। কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরা অথবা পাড়ার মহিলার সম্মুখে প্রতিবাদী আওয়াজ উঠালেও জীবনের জিদ এবং নিরাপত্তা নাই। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধু মহিলা এবং সাধারণ সভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলছে এভাবে? কোনো প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না, শরীরে কম্প ধরছে, মনে নারীসুলভ দুর্লভতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদর মুড়ে অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়ছে। অর্থাৎ এই সমাজে খারাপদের সম্মুখীনে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন এফবিআই অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে,
মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে, কারা ভালো আছে, চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো। এটা বলে খারাপদের 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 ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলকভাবে ভালো আছে। দোতলা নিয়ে যাওয়ার সময় অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুঁগড়ে উঠছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুপটপে সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণ অন্ধকার হয়ে আসছিল। রুপটপটা পুরনো, সবুজ টাপ শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং, মাগরিবের আজান শোনা গেল এবার। রুপটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়েছে। কয়েকজন পুরুষ সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলোনার মতো। পাটাগুলো যেন ফনা তুলছে। ঠোঁটে প্যাচ প্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রূপটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফায় সেন্টার টেবিল, টেবিলের উপর সারি সারি বোতল, ড্রিঙ্কস গ্লাস, সোডার কৌটো, মেডিসিনের কৌটো, মোড়ানো কাগজ, বিটল বল, স্ন্যাক্স, ছুরি তৈরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুঝলো, আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটির হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগ দৃষ্টি মেলালো অন্তুর গোটা শরীর যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটি অনীহার দৃষ্টিতে মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে উঠতে বিদ্যুতের মতো ধাক্কা খেল যেন অন্তুর উপর। জয়! অন্তু হতবিম্বল চোখে তাকিয়ে দেখলো জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন, মস্তিষ্ক, গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণা লাফিয়ে উঠল যেমন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিল সেসবের জেরে এসব করছে, অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে, সেখানে এক বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্ট হাসি প্রকট। হাতে ধোয়া ওটা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে, ওরে এইখানে নিয়ে আইসেন জ্ঞান, কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজরে এখনো অন্তু শরীরে। অন্তু এক দৃষ্টি চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞাসা করলো, ওরে এইখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচ প্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজল চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশ। সরু নাকের খেলানো মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেঁকে উঠল, হেরবাল, ওরে কেন নিয়ে আসছেন এখানে? এইটা জিজ্ঞাসা করছে, ওর কী কাম এখানে? পলাশ তখন অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভুরুর মাঝে আঙ্গুল ঘষে দাঁত খেঁচল। পলাশ ভাই কিছু জিজ্ঞাসা করছি? হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকান কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনো একদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডে বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমি, দলিল, বাড়িঘর, ব্যবসা সব শেষে যা নিয়েও সুদসহ টাকা আদায় করে নেয়। এমন কথা শুনেছ অন্তু পলাশের ব্যাপারে? এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুর মাফিক রূপ সবগুলো। পলাশ হেসে জয়ের দিকে তাকায়। এত কেন বলতেছিস? কেন ব্যস্ত হয়েছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কিসের আউলফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সব।
জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতলে তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞাসা করলো, অন্তুর বাড়ির লোক কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ্যাঁ। এই শালীর বাপ তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জল জল করছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আছে। মদে অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ালো। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরও দুটো লোক দাঁড়িয়েছে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো যে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটাই কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি, তাই বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে উঠল অন্তু। পলাশ জিভ বের করে কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরে। বোরখা এবং নিকাবের উপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানহা চাই এসব থেকে, তুলে নিন, আমাকে রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো, প্যাচ প্যাচে হাসি নিয়ে বলল, তোমারে কেন নিয়ে আসছে এখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলছে। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে নিয়ে এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসলো। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই করেনি আন্তিক, হ্যাঁ? অন্তু চোখ নামলো, চোখ বুঝে শ্বাস ফেলল। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়না দরকার, বউটারে আনলে পাতি টাকা আর পরিশোধ করা লাগতো না। ছ্যামরা দেখলাম জ্বলে উঠল, অথচ টাকার প্রয়োজনে কিছু বলতে পারিনি। হা হা। অন্তু অবাক হলো, বুকের ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়না রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগে শোধ করে দেব। শালা ছাওয়াল পারল না তো, সেই হয়রানি পেরেশানি হলো। দোকানটা গেল, রাখতেও পারলো না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেই পালাইছে। অথচ তোমার এলে খুশি হয়ে দেখা যাচ্ছ ওর ব্যবসাটারে নিজ হাতে 4 দিন প্রয়োগ করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর। জানতাম না তুমি এত সুন্দরী। আসলে অন্তিক, শ্যামলাটা সুদ আসল চাঁদা দোকানের কামাই ভাগ সবটা মাপ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু করার নাই, কারবার নেই। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করিবার পারি। অন্তু শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির করছে কেন? কোনোভাবে শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞাসা করলো, আমার আব্বু কোথায়? ও, কথা শেষ হয়নি, শোন। আন্তিক শ্যামরা আমার থেকে লুকায়ে না পালায়ে যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটা এত ভোগান্তি হইতাম না। স্যাহ, আমি জানতাম না তুমি এরকম। অন্তুর কলিজাটা ছ্যাদ করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল করে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলে, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে কি করছে তুই আব্বুর সাথে? আব্বু কই? আব্বু কোথায়? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আত্মনাথের মতো শোনালো। জয় বিরক্তি হয়ে একটা সিগারেট ধরল। বকে উঠল বিড়বিড় করে, শালি ধার কমবে না তবুও। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি আসছে। এতটা পৈশাচিক তার মুখভঙ্গি। অন্তু শুনছিল মহাজনের সন্ত্রাসটা পিশাচদের সাথে আর এক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতাটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসল নিজের শরীরের উপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটপট করতে করতে দূরে সরে গেল। ফুপনো কান্নায় নেকাব ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রায় বিয়ারের ক্যান। এবার অন্তুর দৃঢ় বিশ্বাস জাগলো, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে বলল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতো ন্যায় শুনতে লাগলো। আমার আব্বু কই? আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু? সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুদের মতো অবুঝ সুরে ডেকে উঠে অন্তু আবার। আব্বু, ও আব্বু, আব্বু।
পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবশ শিশুর যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুপটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হয় ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তর আত্মনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনার তাড়না আগুনে কেরোসিনে ছিটে পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জল হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে গেল, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো? নেওয়া দেওয়া। তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে। তারপর একটু সপ্রতিভ হলো, আমি বুঝতে পারছি আন্তিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলনি। আমিও সাথে আনিনি, কথা দিচ্ছে আগামী। পলাশ আঙুল তুলে অন্টুর ঠোঁটে এই নিকাবের উপর দিয়ে চেপে তুলিস, এত কথা না, আমি চেয়ে নেই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ হয়ে গেল। পলাশ খুব সাবলীলভাবে বলল, নিকাবটা খুলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বুঝল, লেনদেন, আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আর একটু ওর দিকে, বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেলি হাত দুটো নিজের থাবায় পুরে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নাড়িদেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপরে গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেন কোনো কুকুর তার খাবার চাটে জিভা দিয়ে। অন্তু হাত মুচড়ে বৃথা চেষ্টা করলো না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বে টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে উঠল আল্লাহ। অন্তু হার মারল, আমি নিকাব খুলছি, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না। সে অন্তুকে বাধ্য করলো। এতে তার চোখ মুখ জিতে যাওয়ার চমক। অন্তু কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো। অন্তুর হাত কাঁপছে, নিকাব অব্দি উঠত না। এতগুলো বছর কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের উপর ঘেন্না রাখছে, এই শরীর বিভিন্ন জায়গায় আজ নষ্ট হতে ছোঁয়া পেয়েছে। নিজেকে একপাশে নষ্টা বলে মনে হচ্ছিল তার, তবুও কেন যে নিকাব খুলতে হাত উঠছিল না মুখের উপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব 16। পুরো গল্প প্লেলিস্টে।